নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 2026-এর বিধানসভা নির্বাচন বাঙালির কাছে বাঁচার লড়াই। আমাদের সামনে দুটো রাস্তা খোলা আছে। এক, আমরা খাদের কিনারায় এখন দাঁড়িয়ে আছি, একদম পুরোপুরি খাদে পড়ে যাব, নাকি বাংলাতে একটা নতুন সূর্যোদয় হবে। এখন এই সিদ্ধান্তটা কারা নেবেন? অবশ্যই বাংলার ভোটাররা নেবেন। দেখুন, আমি দীর্ঘদিন ধরে এই রাজনীতির খবর করি, প্রায় 2.5 দশকের বেশি সময় হয়ে গেল। আমার অভিজ্ঞতা বলে, আপনারা আশা করি আমার সঙ্গে সহমত পোষণ করবেন, কোনো সরকার তৈরি করা বা সেই সরকারকে ফেলা কোনো রাজনৈতিক দলের কমিটেড ভোটাররা করেন না বা করতে পারেন না। এই সরকার ভাঙা গড়ার কাজটা করেন ওই সাইলেন্ট মেজরিটি, যারা নির্ণায়ক ভূমিকায় অবতীর্ণ হন ভোটের দিন। 2011 সালের কথা যদি আপনি ভাবেন, তখন একটা রব বাংলায় উঠেছিল যে যাও সিপিএম যাও। এই বামফ্রন্ট তথা সিপিএম এর 34 বছরের রাজত্বের অবসান চাইছিল আন্তরিকভাবে বঙ্গবাসী, এবং বাম সরকার পতনের পর যে কেউ আসুক, আর আমরা সিপিএম বা বামফ্রন্টকে চাই না। এটাই কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের মনোভাব ছিল। তার প্রতিফলন ঘটেছে ভোটে। আমাকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী, শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য বলেছিলেন তিনি ভোট দিতে পাড়ার বুথে দাঁড়িয়েছেন, তাকে অন্যান্য অনেক জায়গায় যেতে হবে। তিনি একটু লাইনটা ক্রস করে এগিয়ে যেতে চেয়েছিলেন, সঙ্গে সঙ্গে লাইনে দাঁড়ানো অন্যরা বলেন অশোকবাবু এটা করবেন না, লাইন দিয়ে ভোটটা দিন। অশোকদা বললেন এই বুথে আমি বহু বছর ধরে ভোট দিচ্ছি, কখনো আমাকে কেউ এভাবে বলেনি যে অশোকদা এভাবে এগোবেন না, লাইনে দাঁড়িয়ে ভোটটা দিন। আগে হলে বলতেন গেলে অশোকদা আপনি দিয়ে দিন, আমরা দাঁড়াচ্ছি। অশোকদা বলেছিলেন যে বুঝতে পেরেছিলাম যে এবারে আমাদের হাওয়া খারাপ। বামফ্রন্ট আশা করেছিল যে শেষ পর্যন্ত তারা সরকারটা গড়ে ফেলবে 160-61টা আসন নিয়ে, কিন্তু তারা থেমেছিল 61 জন বিধায়ককে নিয়ে। তৃণমূলের এখনকার অবস্থা কি? 213টা আসন পেয়েছিল 21-এ, তারপর উপনির্বাচনগুলো জেতে, উপনির্বাচনের জয়টাকে আমি কোনো গুরুত্বই দিতে চাই না। সাগরদিঘিতে হেরেছিল, বাম কংগ্রেসের জোট হয়েছিল, বাম কংগ্রেস মুসলিম প্রার্থী দিয়েছিল, তৃণমূল হিন্দু প্রার্থী দিয়েছিল। তৃণমূলের বক্তব্য ছিল ওখানে যদি মুসলমান প্রার্থী দেওয়া হতো সাগরদিঘির মতো কেন্দ্রে, তাহলে তারা জিততে পারত। তৃণমূল বলছে আমরা তো ড্যাং ড্যাং করে 250টা আসন পেয়েছি, তো আমাদের তো কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এটা বলে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে। এবারে লড়াইটা তৃণমূলের সঙ্গে বিজেপি বা বাম কংগ্রেসের যতটা, তার থেকেও বেশি তৃণমূলের সঙ্গে বাংলার পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করছেন যে জনতা, তাদের লড়াই। শাসকের বিরুদ্ধে অভিযোগের ফিরিস্তি তো কম নয়। প্রাতিষ্ঠানিক দুর্নীতি, ভেঙে পড়া আইন শৃঙ্খলা, বিনিয়োগ না আসা, কর্মসংস্থানের বেহাল দশা, লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক, একই সঙ্গে চাঁদাবাজি, তোলাবাজি সবই তো আছে। মারছে তৃণমূল, মরছে তৃণমূল। দেখুন, সারদা রোজভ্যালির আর্থিক কেলেঙ্কারি তৃণমূল সামলাতে পেরেছিল, কারণ ওটা 2013-14 হয়, 11 ক্ষমতায় এসছে তৃণমূল। তার অভিঘাতটা ততটা ভোটারের মনে পড়েনি। আবার 2016 সালে বাম কংগ্রেস যখন জোট করলো, তখন পশ্চিমবঙ্গের মানুষ ভেবেছিলেন বামেরা এতই ক্ষমতা লোভী হয়ে উঠেছেন, সারা জীবন ধরে যারা কংগ্রেসের মুন্ডপাত করেছেন, সেই কংগ্রেসের সঙ্গে একটা অ্যালায়েন্স করে তারা তৃণমূলের বিরুদ্ধে লড়তে নামছেন। কংগ্রেসের ভোট বামফ্রন্টের দিকে ট্রান্সফার হয়নি, বামপন্থীরা দলীয় অনুশাসন মেনে কংগ্রেসকে ভোট দিয়েছিলেন। সেই জন্য কংগ্রেস 40টার উপর আসন পেয়েছিল, বামফ্রন্ট পেয়েছিল 26 বা 27টা আসন। তারপরে তাদের কখনো জোট হয়েছে, কখনো ভেঙে গেছে। বাম কংগ্রেস ক্ষয়িষ্ণু শক্তি,
কংগ্রেস 3% কাছাকাছি, বামেরা 5% কাছাকাছি ভোট পায়। কংগ্রেস তৃণমূল কংগ্রেস অ্যালায়েন্স হলেও কংগ্রেসের বরাতে শিকে ছিড়বে না, এবং বামেদের অবস্থা ক্রমশ সঙ্গীন থেকে সঙ্গীনতর হবে। এবং এবারে 2026-এর নির্বাচনে বামেদের প্রাপ্ত ভোটের হার শতাংশের বিচারে 2-3% কাছে এসে থামবে। কংগ্রেস বরঞ্চ মালদায় কয়টা আসন পেতে পারে। তৃণমূলের থেকে কংগ্রেসের গ্রহণযোগ্যতা উত্তরবঙ্গের সংখ্যালঘু মানুষের মনে বেশি। মুর্শিদাবাদেও বাম কংগ্রেস জোট হলে কংগ্রেস ফায়দা পাবে, সেখানে তৃণমূলকে বাম কংগ্রেস চ্যালেঞ্জ জানাতে পারবে। এসব তো আছেই। অনেকে বলেন যে দুর্নীতির অভিযোগ, দুর্নীতির বিষয়টা নির্বাচনী রাজনীতিতে খুব একটা প্রভাব ফেলে না। আমি তাদের সঙ্গে অনেকটা সহমত, কারণ এখনকার নির্বাচনী রাজনীতি পুরোপুরি ট্রানজাকশনাল। সাধারণ মানুষ ভাবেন কি, আরে দুর্নীতি যে যাবে লঙ্কায় সেই হবে রাবণ। দুর্নীতি তৃণমূল সরে গেলে অন্য কেউ আসলে তারা কি দুর্নীতি করবে না? এই গ্যারান্টি কেউ দিতে পারে? এই গ্যারান্টি সত্যিই কেউ দিতে পারে না। দুর্নীতির কম বেশি হয়। তখন অনেকে ভাবছেন যে ভাই এই তৃণমূলের তো এত সামাজিক প্রকল্প আছে, এর সুবিধা তো আমি পাচ্ছি, আমার অ্যাকাউন্টে তো নগদ ট্রান্সফার হচ্ছে। মাতৃশক্তি ভাবছে আমি তো কন্যাশ্রীটা পাই, লক্ষ্মীর ভান্ডারটা পাই, দিদি আবার তো ভোট অন অ্যাকাউন্ট বাজেট করে লক্ষ্মীর ভান্ডারের টাকা নিশ্চয়ই বাড়িয়ে দেবেন। এই অঙ্কটা তৃণমূল করছে যে এই যে সামাজিক প্রকল্প আর মাইনরিটি, এদের একটা কম্বিনেশন, সুবিধাভোগী আর মাইনরিটি, তাতে আমরা হাসতে হাসতে ওই 45% ভাবো আমাদের আসন কমবে, কিন্তু ক্ষমতায় আমরা থেকে যাব। তাদের এই ভাবনার পিছনে খুব একটা ভুল আছে বলে কিন্তু আমি মনে করি না। কিন্তু এবারের নির্বাচনে এই সমস্ত ওই দুর্নীতি বলুন, মেরুকরণ তো সম্পূর্ণ, মেরুকরণের আবহে ভোট হবে। দুর্নীতি, স্বজন পোষণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এগুলোর অভিঘাত কিছুটা পড়বে। দুর্নীতির অভিঘাত শহরাঞ্চলের কেন্দ্রে পড়বে। আরজি করে তিলোত্তমার ধর্ষণ ও খুনের বিচার না মেলার জন্য মানুষ প্রতিবাদ জানাবে ইভিএম এ, তার প্রভাব পড়বে শহর এবং শহরাঞ্চলের নির্বাচনী কেন্দ্রগুলিতে। কিন্তু গ্রাম বাংলায় কি এর অভিঘাত পড়বে? আমার ধারণা খুব একটা পড়বে না। তাহলে এবারের নির্বাচনে এক্স ফ্যাক্টর কি? দর্শকরা বলতেই পারেন, অর্কবাবু আপনি যে কথাগুলো বললেন এগুলো তো জ্বলন্ত সমস্যা, এর অভিঘাত যদি নির্বাচনী বাক্সে না পড়ে তাহলে তো এই শাসক দল ড্যাং ড্যাং করে জিতবে। হোল্ড ইউর ব্রেথ। এবারের নির্বাচনের এক্স ফ্যাক্টর হচ্ছে এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের অভিঘাত সবচেয়ে বেশি পড়বে শাসক দলের ভোট ব্যাংকের উপরে। প্রধানমন্ত্রী আসামে দাঁড়িয়েও বলেছেন যে ডেমোগ্রাফিক মিশন, সীমান্তবর্তী জেলাগুলোতে পরিকল্পিতভাবে জনবিন্যাস বদলানো হচ্ছে, একটা শক্তির চক্রান্ত। এই জনবিন্যাস বদলালে ভারতের নিরাপত্তার পক্ষে সেটা বিপজ্জনক হয়ে উঠবে। তিনি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই জনবিন্যাস বদলানোর বিরুদ্ধে যে অবস্থান তাকে সমর্থন করেছেন, এবং প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে স্পষ্ট সীমান্তবর্তী রাজ্যগুলোতে জনবিন্যাস বদলে যাচ্ছে, পরিকল্পিতভাবে এটা করা হচ্ছে, এটাই মূলত নির্বাচনের বিষয় হতে চলেছে। এই জনবিন্যাস বদলানোর যে বিষয়টা কেন্দ্রীয় সরকার তুলছে, এসআইআর হলে এর প্রভাব কতটা সেটা আমরা বুঝতে পারবো। দেখুন, তৃণমূলের এস্টিমেট হচ্ছে 70 লক্ষ ভোটারের নাম বাদ যাবে, বিজেপির দাবি 1 কোটির বেশি। বিহারে 65 লক্ষের নাম বাদ গেছে, পশ্চিমবঙ্গে তার একটা নামও কম বাদ যাবে না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. সীমান্তবর্তী অঞ্চলের বিধানসভা কেন্দ্রগুলোতে 2009-এ যা ভোটার ছিল 2024-এ কোথাও 50%, কোথাও 55% বেড়েছে।
এগুলো স্বাভাবিক নয়, অস্বাভাবিক। যেখানে ভোটারের গড় বৃদ্ধি, জাতীয় গড় 7%, এই পশ্চিমবঙ্গেও এমন কিছু বিধানসভা নির্বাচন আছে, কেন্দ্র আছে যেখানে 3%, 4% বৃদ্ধি হয়েছে। কোথাও ভোটারের বৃদ্ধি কমে গেছে। আবার সীমান্ত লাগোয়া বিধানসভা কেন্দ্রগুলিতে ভোটারদের সংখ্যা 50 থেকে 55% বেড়েছে। এর মধ্যে অবশ্যই জল মেশানো আছে। তাহলে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হলে অবৈধ অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে, রোহিঙ্গাদের নাম বাদ যাবে, বাংলাদেশি ভোটারের নাম বাদ যাবে, মৃত ভোটারের নাম বাদ যাবে, একাধিক জায়গায় নাম তোলা ভোটারের নাম বাদ যাবে। 2022-এ যদি 24 লক্ষ নাম বাদ যায়, যেখানে 4,64,00,000 ভোটার ছিল, 23 বছর পরে এসআইআর হলে কম করে, আমি বললাম কম করে, ওই 80 থেকে 85 লক্ষ ভোটারের নাম বাদ যাবে। 2024-এর লোকসভা নির্বাচনের তৃণমূল এবং বিজেপির প্রাপ্ত ভোটের ফারাক হচ্ছে 42 লক্ষ। এখন যদি এসআইআর ঠিকভাবে সম্পাদন হয়, যদি 80 লক্ষ নাম বাদ যায়, সিংহভাগ নাম বাদ যাবে তৃণমূলের ভোট ব্যাংকে। তার প্রভাব শাসক দলের উপর পড়বে। সেই জন্য এরা এসআইআর আটকাতে এতটা মরিয়া। আরজিকর হসপিটালের এমএসবিপি সপ্তর্ষি বাবুর একটা বক্তব্য ভাইরাল হয়ে গেছে। তিনি বলছেন যে তার কাছে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে, সীমান্তবর্তী জেলাগুলো থেকে, বলছে আমাদের বার্থ সার্টিফিকেট বার করে দিন। কেউ বলছে রাজাবাবু আপনাকে চিংড়ি মাছ পাঠাবো, ইলিশ মাছ পাঠাবো। 10 বছর আগের ডকুমেন্টস আছে। তা সপ্তর্ষিবাবু সংবাদ মাধ্যমে বলেছেন যে আমরা কি করে করব, আমাদের কাছে যদি ডকুমেন্ট না থাকে, কেউ যদি এসে বলে আমায় বার্থ সার্টিফিকেট বার করে দিন, কেউ নিজের নাম পরিবর্তন করতে চাইছে, কেউ আবার ধর্ম পরিবর্তন করেছে, এটা কিন্তু পরিকল্পিতভাবে করা হচ্ছে। যে কোনো মূল্যে শাসক চাইছে তাদের ভোট ব্যাংকে যতটা সম্ভব অটুট রাখা যায় এই এসআইআর এর আবহে। এটাই কিন্তু এবারের নির্বাচনের এক্স ফ্যাক্টর। সেই জন্যই শাসক এসআইআর এর এত তীব্র বিরোধিতা করছে। ছোটবাবু যেমন হুমকি দিয়েছেন 10 লক্ষ লোককে নিয়ে তিনি নির্বাচন সদন ঘেরাও করবেন। মুখ্যমন্ত্রী বলছেন নির্বাচন কমিশন ক্ষণিকের অতিথি, সরকারি পরিকাঠামোর উপর চাপ সৃষ্টি করছে নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলানো। বিএলওদের উদ্দেশ্যে বলেছেন যে সরকার ছিল, সরকার আছে, সরকার থাকবে, নির্বাচন কমিশন ক্ষণিকের অতিথি। আবার নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এসআইআর হলে যারা এসআইআর এর কাজে যুক্ত তারা কিন্তু নির্বাচন কমিশনে অন ডেপুটেশন আছেন, কমিশনের নির্দেশ তাদেরকে মানতে হবে। সেখানে কোনো বেআইনি কাজ যদি ধরা পড়ে কমিশন বরদাস্ত করবে না, শাস্তির খাড়া নেমে আসবে। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে কমিশন জানিয়েছে সংবিধান তাদের অধিকার দিয়েছে এসআইআর করার, নির্ভুল ভোটার তালিকা সামনে রেখে নির্বাচন করা, এবং এসআইআর কখন হবে সেটা একমাত্র কমিশনের এখতিয়ার, সংবিধান অধিকার সেই দিয়েছে, এবং বলেছে সুপ্রিম কোর্ট কমিশনের এই এখতিয়ারে হস্তক্ষেপ করতে পারে না। হলফনামা দিয়ে কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে। অর্থাৎ এসআইআর হচ্ছে, খুব শীঘ্র বিজ্ঞপ্তি হবে, কালী পুজোর আশেপাশে এসআইআর এর প্রক্রিয়া শুরু হবে, এবং এসআইআরই হচ্ছে পশ্চিমবঙ্গের 2026-এর বিধানসভা নির্বাচনের ফলাফল কি হবে তার নির্ধারণ করবে। এটাই এক্স ফ্যাক্টর। এই এসআইআর এর প্রভাব শাসকের উপর কতটা পড়ছে তার উপরই নির্ধারিত হবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল। সেখানে দুর্নীতি, আর্চিকরের তিলোত্তমা খুন, ভেঙে পড়া আইন শৃঙ্খলা, বিনিয়োগহীনতা, কর্মসংস্থান না হওয়া, পরিযায়ী শ্রমিকদের সংখ্যা বাড়া, এগুলো পশ্চিমবঙ্গের মানুষ জানেন। এর অভিঘাত পড়বে না আমি বলছি না, 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতার অভিঘাতও পড়বে, কিন্তু এই সমস্ত বিষয়গুলোকে যদি আপনি এক বন্ধনীতে রাখেন, এর যা নেতিবাচক প্রভাব শাসকের উপর পড়বে সেটা শাসক, মুসলমান ভোট ব্যাংক আর বেনিফিশিয়ারি সমর্থন নিয়ে
কোনো রকমে আটকাতে পারবে, মানে কোনো রকমে একটা সরকার করবে। কিন্তু এসআইআরটা সঠিকভাবে হলে শাসকের কোনো হিসেব কিন্তু মিলবে না। সুতরাং 2026-এর বিধানসভা নির্বাচনের ফলাফলের নির্ণয় হবে এসআইআর কতটা ভালোভাবে হলো রাজ্যে, সেটাই ফলাফলের এক্স ফ্যাক্টর হবে।